সংসদে যাওয়ার পথ কতটা দুর্গম, সে পথে কত বাঁক, বাঁকে বাঁকে কত চড়াই উতরাই, পথের শেষে যে দরজা তার চাবি বা কার হাতে? দর্শক, নির্বাচনমুখী রাজনীতি আজ সকালে শেষ হয়ে গেল প্রচারণার সময়। এখন অপেক্ষা 30 তারিখ। কেমন নির্বাচন অপেক্ষা করছে বাংলাদেশের মানুষের জন্য? ভোটাররা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। নির্বাচন কমিশনের তৎপরতার দিকেও তাদের তীক্ষ্ণ চোখ। এই আগ্রহ এবং আশঙ্কার উত্তর খোঁজার জন্য আমরা আয়োজন করেছি আমাদের এই অনুষ্ঠান রোড টু পার্লামেন্ট। আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব পার্লামেন্টে কেমন প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে। এসব উত্তর খোঁজার জন্য আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমিত্র শুভ্র, এবং আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আলোচনার জন্য শিক্ষাবিদ এবং লেখক অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি রোড টু পার্লামেন্টে। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হবেন ঢাকার বাইরে থেকে। তবে শুরুতে আলোচনায় যেতে চাই আমার অতিথি যিনি রয়েছেন স্টুডিওতে তার সঙ্গে। এবার একটি নির্বাচন দেখতে যাচ্ছি আমরা, যেটি নানা দিক থেকে নানা বৈশিষ্ট্যের কারণে একটু অভিনব বা বেশ কিছু নতুনত্ব রয়েছে। এর আগে এ ধরনের নির্বাচন বা এই ধরনের পরিস্থিতি, এই ধরনের সরকার কাঠামোর মধ্যে নির্বাচন হয়নি বাংলাদেশে। সব মিলিয়ে এবারের নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? নির্বাচনী পরিবেশ নিয়ে আপনার এখন পর্যন্ত পর্যবেক্ষণ। প্রথমত, আপনি যেভাবে বললেন এটি বহুদলীয় একটি নির্বাচন, যেটি 2014 সালে আমরা দেখিনি। আরেকটি সরকারের অধীনে নির্বাচনটি হচ্ছে, তার ভালো মন্দ দুই দিকে আমরা দেখতে পাচ্ছি। পরিবেশটা এখনও আমি মনে করি যে বিরোধী দলের প্রতি অনুকূল নয়। আচ্ছা, সরকারি দলের প্রতি অবশ্যই অনুকূল, কিন্তু ভোটারদের কার পক্ষে কেমন অনুকূল হবে সেটি আগামীকাল হয়তো আমরা বুঝতে পারবো, কারণ একটা দিন বাকি আছে নির্বাচনের। আর রোববার সকাল থেকে যখন নির্বাচন সত্যি সত্যি শুরু হয়ে যাবে, তখন যদি শান্তিপূর্ণ পরিবেশ থাকে, যদি ভোটাররা তাদের ভোট কেন্দ্রে যেতে পারে, তাদের ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারে, আর বহু সংখ্যক ভোটার, আমি তো আশা করি যে 80-90% ভোটার তাদের ভোট দিতে পারেন, তাহলে বলবো যে পরিবেশটা অত্যন্ত ভালো। কারণ পরিবেশের শেষ প্রান্তে যেটি অপেক্ষা করে আমাদের জন্য, সেটি হচ্ছে নির্বাচনে ভোট দিতে পারা না পারার বিষয়টি। যদি তা হয় তাহলে ফলাফল যাই হোক, এটা গণতন্ত্রের জন্য জয় হবে বলে আমি বিশ্বাস করি। আমি একটি আলোচনার সূত্রপাত করতে চাই, সেই আলোচনাটিকে আমি টেনে নেওয়ার চেষ্টা করব আমার এই অনুষ্ঠানের বাকি সময়ও। সেটি হচ্ছে নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি ঠিক করা হয়েছিল, গঠিত হয়েছিল, তার একজন সদস্য ছিলেন আপনি। সেই আপনাদের পরামর্শ বা আপনাদের সুপারিশ অনুযায়ী যে নির্বাচন কমিশন গঠিত হলো, কিভাবে এই কমিশনের কার্যক্রমকে মূল্যায়ন করবেন? আমরা তো 10 জনের নাম দিয়েছিলাম মহামান্য রাষ্ট্রপতির হাতে। তিনি সেখান থেকে 5 জন নির্বাচিত করেছেন। সেটি মহামান্য রাষ্ট্রপতির অধিকারের ভিতর আছে। তো ফলে যে 5 জন এসেছেন তাদের ধরে নিতে হবে সার্চ কমিটিরও প্রত্যাশিত প্রার্থী তারাও। নির্বাচন কমিশন ভালো কাজ করছেন, কিন্তু কিছু সমালোচনার জন্ম দিয়েছেন। যখন পরিষ্কার দেখা যাচ্ছে যে খেলার মাঠটা আসলে সমতল নয়, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের প্রার্থীরাও অনেক জায়গায় হুমকির সম্মুখীন হয়েছেন, তাদেরও কর্মী নিহত, গতকালও একজন নিহত হয়েছে। কিন্তু তা তো বটে, কিন্তু বিএনপির পক্ষে যে পরিমাণ বাধা বিপত্তি তাদের সামনে ছিল, সেই বাধা বিপত্তি আওয়ামী লীগের কোনো প্রার্থীর সামনে ছিল না। এটা তো আমাদের সাদা চোখেই ধরা পড়েছে। তো সেখানে এই ধরনের কথা বলাটা খুব উচিত হয়নি। এবং কমিশন বলেছে তারা বিব্রত, ব্যথিত, মর্মাহত এই ধরনের সহিংসতায়, কিন্তু তৎপরতা কাঙ্ক্ষিত মাত্রায় দেখা যায়নি বলে বেশিরভাগ বিশ্লেষক আসলে আমাদেরকে বলেছেন। হ্যাঁ, কারণ ব্যথিত বা বিব্রত হওয়া এটি নির্বাচন কমিশনের কাজ না। নির্বাচন কমিশন একেবারে সক্রিয় একটা সংগঠন হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তার দায়িত্বে পড়ে যাবে সমস্ত এই বিষয়গুলি পরিচালনা করা, নির্বাচন সংক্রান্ত। অর্থাৎ পুলিশ বলুন, প্রশাসন বলুন, তারা নির্বাচন কমিশনের অধীনস্থ হবে এই অর্থে যে তাদের কথা মেনে তাদের চলতে হবে। কিন্তু আমি তো নির্বাচন কমিশনকে সে দারোগার ভূমিকায় দিতে চাই না, যে তারা তো আইন শৃঙ্খলার রক্ষক না, তারা তো প্রশাসক না, তারা হচ্ছে একটা সমন্বয়কারী সংস্থা। কিন্তু বাকি সব প্রশাসনের সব অ্যাপারেটাস বা উপাদান তো আসলে তাদের সমন্বয় তারা সমন্বয় করবে, কিন্তু তার তো সেই লোকবল নেই যে তারা মাঠ পর্যায়ে প্রশাসন চলছে কিনা সেটা দেখবে। ফলে এটা প্রধান নির্বাচন কমিশনার এবং তার যে 4 জন নির্বাচন কমিশনার আছেন তারা সবাই কিন্তু সমান। প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন
সিনিয়র অ্যামং দি ইকুয়ালস এই পর্যন্তই। কিন্তু এই 5 জন মিলেই তো বিষয়গুলি তদারকি করবেন এবং সেখানে প্রশাসনকে তারা নির্দেশ দেবেন, তাদের নির্দেশ মেনে চলবে প্রশাসন, তাদের নির্দেশ মেনে চলবে শান্তিরক্ষা বাহিনী যেগুলি আমাদের আছে, আইন শৃঙ্খলা বাহিনী যেগুলি আছে সেগুলি। তো সেইখানে একটা সক্রিয়তার অভাব আমি দেখতে পেয়েছি, কারণ পুলিশ প্রশাসন যেখানে গ্রেপ্তার করছে সেখানে দেখতে পাচ্ছি অনেক সময় যারা বিএনপি প্রার্থীরা, তাদের সহযোগী যারা পোস্টার লাগাচ্ছেন তারা গ্রেপ্তার হয়েছে। এমনকি নাগরিক সংহতি আন্দোলনের যে জুনায়েদ সাকি, গণসংহতি আন্দোলন, তারাও বলছে তাদেরও প্রার্থীদের হেনস্থা করছে এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সামনেই ছিলেন। তো আমি যেটা অলরাউন্ড প্রোঅ্যাক্টিভিজম বলছিলাম, যে সার্বিক একটা সক্রিয়তা, সেটা আমার ততটা চোখে পড়েনি। কিন্তু তার পাশাপাশি আমি বলবো যে দলগুলিরও দায়িত্ব আছে, কারণ 2014 সালে যে ঘটনাটা ঘটেছিল সেই আশঙ্কা থেকে পুলিশও অনেক বেশি এগিয়ে গিয়েছিল যে এবারও যদি সেই অবস্থা তৈরি হয় তাহলে তো জনগণের জন্য একটা বিপজ্জনক বিষয় হয়ে দাঁড়াবে। এমন অভিযোগ তো বিরোধী পক্ষ অর্থাৎ সরকার বিরোধী পক্ষ থেকে এসেছে যে তাদের 50 জনের বেশি প্রার্থী আহত হয়েছেন, অন্য নেতাকর্মীরা আহত হয়েছেন। আমি তো সেটাই বলছি, আমি ওটা লেখাতেও বলেছি যে সেখানে প্রার্থীরা হামলার শিকার হয়েছেন, হাসপাতালে যেতে হয়েছে। এটা তো ভোটের সামগ্রিক পরিবেশকে আসলে প্রশ্নের মুখে ফেলে, ভোটারদের জন্য সংখ্যাও তৈরি করে। বলছি যে প্রার্থীদের জন্য সময়টা খুব অনুকূল যায়নি বিরোধী দলের। সমর্থকরা যারা ভোট দিতে যাবেন তাদের তো আর সেই ভয় নেই, কিন্তু সেই ভয়টা কখন হয়? যখন তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন না। তো যেহেতু আমাদের সেনাবাহিনী মোতায়েন হয়েছে, আমি একটু আশা করব যে প্রত্যেক ভোট কেন্দ্রের জন্য অবাধে এবং নির্বিঘ্নে ভোটাররা যেতে পারেন, সেটি নিশ্চয়তা করতে হবে। আচ্ছা, মানে আমি বলছি যে এত দীর্ঘ একটা প্রক্রিয়ার পর আমরা গেলাম, শেষ প্রান্তে আছে নির্বাচন। যদি নির্বাচনটা সফল হয় তাহলে রাস্তার কষ্ট সবাই ভুলে যাবে। আচ্ছা, নির্বাচনের দিনের দিকে আসলে তাকে থাকতে হবে, সেটা শেষ পরীক্ষা বলতে হবে। আর দুজন অতিথির কথা বলছিলাম, তারা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের কাছ থেকে একটু জেনে আসতে চাই ভোটের মাঠ নিয়ে, এই বিগত দিনগুলো যে পরিবেশ সেগুলো নিয়ে তাদের কি প্রতিক্রিয়া। আমাদের সঙ্গে রয়েছেন দর্শক ময়মনসিংহ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী এবং রয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। শুরুতে যেতে চাই অধ্যাপক শেখ আমজাদ আলীর কাছে, তার কাছে জানতে চাই প্রচার প্রচারণার সময়টা পেরিয়ে গেছে, প্রচার প্রচারণার পুরোটা সময় জুড়ে আপনাদের নানা রকম অভিযোগ ছিল, এখন আর মাত্র আসলে একদিনের অপেক্ষা, একদিন পরেই নির্বাচন। সেই সময়টা নিয়ে আপনাদের প্রত্যাশা কি, এবং এই সময়ের মধ্যে অর্থাৎ প্রচার প্রচারণা শেষ হওয়ার পরে আপনারা আর কোনো ধরনের নতুন করে অভিযোগ দেওয়ার মতো কোনো বিষয়, কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে, যমুনা টিভি যিনি সঞ্চালক দায়িত্বে আছেন। আমরা আসলে গতকালকে পর্যন্ত প্রচার প্রচারণার শেষ সময় পর্যন্ত মাঠে প্রচার প্রচারণা চালিয়ে গিয়েছি। তো রাত্রে আমাদের খুব সমস্যা হচ্ছিল, বিভিন্নভাবে পুলিশের হয়রানি, বিভিন্ন জায়গায় পুলিশের হয়রানির মাধ্যমে আমাদের অনেক নেতাকর্মীদেরকে, তৃণমূলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্নভাবে আমরা হয়রানির শিকার হয়েছি। আজকে মোটামুটি মাঠের অবস্থা, যেহেতু প্রচার প্রচারণা নাই, মোটামুটি আমরা ভালো অবস্থানে আছি। আমরা নির্বাচনের দিনের জন্য অপেক্ষা করছি, ভোটারদের ভোট গ্রহণের জন্য যেসব প্রক্রিয়ার প্রয়োজন সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি। জনাব আমজাদ আলী, মাঠে যেই পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বা যারা চেষ্টা করছেন পরিবেশকে সুষ্ঠু রাখার, তাদের তৎপরতা, তাদের উপস্থিতি দেখে আপনারা কতখানি সন্তুষ্ট? জনাব আমজাদ আলী। জি, মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী টহল দিচ্ছে, র্যাব টহল দিচ্ছে, মাঠে পুলিশ তৎপর। মোটামুটি নির্বাচনের দিন জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই অবস্থা তৈরির চেষ্টা চলছে। এখন জনগণের মনে যে একটা ভীতি, ভয়ভীতি, সেই ভীতিটা যদি না থাকে নির্বাচনের দিন, হয়তো সকাল থেকেই
ভোটাররা ভোট দিতে যাবেন যদি ভয়ভীতি না থাকে, এই আশাবাদ আপনি করছেন। যেতে চাই অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিরের কাছে। জনাব আবু জাহির, আপনি হয়তো শুনছিলেন অধ্যাপক শেখ আমজাদ আলী বলছিলেন যে প্রচারণার সময় এক ধরনের হামলা বা নানা রকম প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হয়েছে এবং তারা আশা করছেন ভোটের দিন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হবে না। কিন্তু দেখুন, আপনার এলাকায় এটি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই জনাব মোহাম্মদ আবু জাহির, যেহেতু আপনিও একজন প্রার্থী নির্বাচনে, আশা করবো যেহেতু প্রচারণার সময় পার হয়ে গেছে, আপনার সঙ্গে আমার কথোপকথন আসলে নির্বাচনী আচরণবিধি মেনেই হবে। আপনি কোনোভাবেই এমন কিছু বলবেন না যেটি নির্বাচনী আচরণবিধিকে লঙ্ঘিত করে। আপনার এলাকায় এই প্রচারণার যেই সময় পেরিয়ে গেছে, এই ধরনের অভিযোগ আপনার এলাকায় ছিল, তো সেই দিক থেকে আপনারা যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসেছে সেইগুলোর থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় ছিল না? যে এই ধরনের ঘটনা ঘটছে সেটিকে এড়ানোর কোনো উপায় কি আপনাদের ছিল না? এবং একই সঙ্গে এখন যে সামনের দুদিন বাকি রয়েছে, এই বাকি দিনগুলোতে যেহেতু আপনাদের দল সরকারে রয়েছে বা ক্ষমতায় রয়েছে, আপনাদের দায়িত্ববোধ তো বা আপনাদের উপর দায়িত্ব একটু বেশিই বর্তায় পরিবেশকে সার্বিকভাবে একটু সুষ্ঠু শান্তিপূর্ণ রাখার জন্য। সেদিক থেকে আপনাদের বক্তব্য কি হবে? ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে, দর্শককে শুভেচ্ছা অভিনন্দন। আসলে বিএনপি এবং 20 দলীয় জোট তাদের একটি নিয়মিত এটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে নালিশ করা, অভিযোগ করা। মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যার নেতৃত্বে এর আগেও প্রায় 6000 নির্বাচন হয়েছে, উপনির্বাচন হয়েছে, উপজেলার নির্বাচন হয়েছে, পৌর নির্বাচন হয়েছে, ইউনিয়ন নির্বাচন হয়েছে। কোনো নির্বাচনে আসলে আওয়ামী লীগের সরকারের আমলে অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে? দেখেন, আমি যার সাথে নির্বাচন করছি তিনি জিকে গৌস, আমাদের সাবেক অর্থমন্ত্রী শাহেমেস কিবরিয়া হত্যার জামিনপ্রাপ্ত আসামি। আর কিবরিয়া সাহেবের সাথে আমি গ্রেনেডে ক্ষতবিক্ষত একজন ভিকটিম এবং আই উইটনেস। আমাদের হবিগঞ্জে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের একটা চমৎকার পরিবেশ। 5 বছর পর পর দেশে একটি সাধারণ নির্বাচন একটি উৎসব মুখর পরিবেশে হচ্ছে। এখানে কিন্তু আপনারাও দেখতে পারবেন যে সকল দল সমভাবে প্রচার করতে পারছে। আজকে হবিগঞ্জ সহ সারা বাংলাদেশের সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ, র্যাব তারা টহল দিচ্ছে। আমরা সরকারি দল কোনোভাবেই আমাদের নেতা কর্মীদেরকে আমরা বলে দিয়েছি আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। আমরা আচরণবিধি লঙ্ঘন হোক এটা আমরা চাই না। আইনের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা শ্রদ্ধাশীল এবং আমরা কাজ করছি আইনের প্রতি এবং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের আইন মেনে আমরা কাজ করছি। যদি আমরা আচরণবিধি লঙ্ঘন করতাম, অতীতে এই জায়গায় বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন একটি পৌরসভায় এই মেয়র জিকে গৌস নির্বাচনে ওনার নিজের প্রতীক নিজে জ্বালিয়ে উনি কিন্তু আমাদের নেতাদেরকে হয়রানি করেছেন, মামলা দিয়েছেন, হামলা করেছেন। আওয়ামী লীগ আজকে ক্ষমতায়, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি না। উপরন্তু ওনারা আমার নির্বাচনী এলাকা শায়েস্তাগঞ্জের মতো জায়গায় আমার নির্বাচনী অফিস বিএনপি জামাত প্রার্থীর নেতৃত্বে ওনারা হামলা করেছেন, ভাঙচুর করেছেন। ওনারা অনেকটা দিশেহারা হয়েছেন। কারণ হবিগঞ্জের 17টি ইউনিয়নের মধ্যে মাত্র 2টি ইউনিয়ন চেয়ারম্যান বিএনপি, 14টি ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নৌকা, 2টি উপজেলা চেয়ারম্যানের মধ্যে একটি উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের, আরেকটি উপজেলা চেয়ারম্যান আপনার স্বতন্ত্র, 2টি পৌরসভা মেয়রের মধ্যে একটি আওয়ামী লীগ, আরেকটি হলো বিএনপি। এখানে কিন্তু জনগণের ভোটে আমরা কিন্তু বারবার নির্বাচিত হয়েছি। আপনারা পরিসংখ্যান দেখলে বুঝবেন 10 বার নির্বাচন হয়েছে, পার্লামেন্ট নির্বাচন। এই 10 বারের মধ্যে 5 বার এককভাবে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, মাত্র একবার বিএনপি 79-তে, আর 96 ভোটবিহীন নির্বাচনে একবার বিএনপি, অর্থাৎ 2 বার বিএনপি, 3 বার জাতীয় পার্টি। আর আওয়ামী লীগ এককভাবে আমি 2 বার, শাহেমেস কিবরিয়া সাহেব একবার এবং আব্দুল্লাহ চৌধুরী সাহেব একবার এবং অ্যাডভোকেট মোস্তফা আলী সাহেব। আওয়ামী লীগ এককভাবে। অর্থাৎ আপনি বলছেন যে পরিসংখ্যান বা ইতিহাসই আসলে আপনাদেরকে এই আসনে এগিয়ে রেখেছে। আপনাদের সঙ্গে আরো কথা হবে, থাকুন আপনারা আমাদের সঙ্গে। আমি একটু আবার অতিথির কাছে যেতে চাই। দুই পক্ষই আসলে এক ধরনের জয়ের ব্যাপারে আশাবাদও ব্যক্ত করেছে তাদের, এবং সব দুই পক্ষই আসলে আরেকটি বিষয়ে বলেছে তাদের জয় বা জনগণের জয়, গণতন্ত্রের জয় নিশ্চিত করার জন্য দুই পক্ষই ভোট কেন্দ্র পাহারা দেয়া, ভোটাধিকার রক্ষা করার জন্য তাদের সক্রিয় উপস্থিতি, নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতির কথা বলেছে। দুই পক্ষেই আসলে পাহারা দেয়া বা রক্ষা করার জন্য যদি অবস্থান নিতে হয় ভোট কেন্দ্র বা ভোট কেন্দ্র কেন্দ্রিক এলাকায়, সেটি পরিস্থিতিকে আরেকটু সহিংস না হোক, আমি যদি সহিংস ব্যবহার নাও করতে, আরেকটু উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে কি? যেমন যে পৌর
নির্বাচন যেগুলি হয়েছে এবং সিটি কর্পোরেশন নির্বাচন, সেগুলিতে দেখুন, ঢাকাতেই দেখুন বা অন্যান্য যে রাজশাহীতে দেখেছি, সেখানে প্রচুর মানুষ রাস্তায় থেকেছে, ভোট দিয়েছে কিন্তু ঘোরাফেরা করছে। সেখানে একটা উৎসবের পরিবেশ বিরাজ করেছে। যদি দুটি দল সিদ্ধান্ত নেয় যে তারা একে অপরের প্রতি কোনো সহিংস আচরণ করবে না, তাহলে তো ভোট কেন্দ্রের আশেপাশে তাদের ভোটার যারা দেবেন তারা থাকবেন এবং তারা একটা উৎসবের মধ্যে সেখানে সময় কাটাবেন। সেটি তো আদর্শিক, একটু পৃথিবীর সবখানেই সেটি। বাস্তবতা কি আছে কিনা আমাদের এখানে বাস্তবতা, যেহেতু সেনাবাহিনী আছে, আমার মনে হয় না সেখানে কোনো সহিংসতা হতে পারে। তবে ভোটের দিন একটা সহিংসতা হয় যে ভোট যারা দিতে আসবেন তাদেরকে ভোট কেন্দ্রে আসার নিরুৎসাহিত করার জন্য। আমি নিশ্চিত সেই লক্ষ্যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ভোট কেন্দ্র পাহারা দেওয়া কথাটা কিন্তু এটা কথার কথা, তো সেটি তো আসলে কেউ করতে পারেন না, কারণ ভোট দেওয়ার পর তো আপনি ভোট কেন্দ্রের আশেপাশে বেশিক্ষণ থাকতে পারার কথা নেই। কিন্তু ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আরেকটা মানে হচ্ছে, সেটি একটু প্রতীকী মানে হচ্ছে যে আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভোট দিতে যাবেন, যাদের ভোট দিয়েছেন সেই ভোটাধিকার দেয়াটা নিশ্চিত করতে হবে। সেটি এক ধরনের পাহারা। আমরা যদি একটা গ্রামের ধরুন 3000 ভোটার আছেন, 3000 ভোটারে যদি অন্তত 2500 ভোটারও সময় মতো গিয়ে ভোটটা দিতে পারেন, সেটাই তো এক ধরনের ভোট কেন্দ্র পাহারা হয়ে গেল। আমি এই প্রতীকী অর্থেই জিনিসটা দেখতে চাই। তবে আমার যেটা ভালো লাগলো, দুজনে কিন্তু কথাবার্তাগুলি বেশ সংযতভাবেই বলেছেন, নিজের দলের কথাটাই বেশি বলেছেন। এবং যিনি আমজাদ আলী সাহেব, তিনি বেশ সুন্দর করে বললেন যে তার এই সমস্যাগুলি হচ্ছে। জাহির সাহেবও বললেন যে আমাদের হবিগঞ্জের ইতিহাসটা হচ্ছে, আমি নিজে হবিগঞ্জের একজন, আমি হবিগঞ্জের মানুষ এবং আমি জানি যে আমাদের 4টা ভোটই 4টা কেন্দ্রই আসন বেশিরভাগ সময় আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। এটাকে বলা হয় দ্বিতীয় একটা গোপালগঞ্জ। কিন্তু এখানে তো আবার যেমন এবার আওয়ামী পরিবারের একজন উত্তরসূরি বা আওয়ামী রাজনীতি করছেন এমন পরিবারের একজন উত্তরসূরি রেজাক ইব্রাহিম, সেখানে একটু হিসাব একটু কিছু 19-20 হতে পারে, কিন্তু এটা ভোটের দিন বোঝা যাবে কোন দিকে মানুষ যাচ্ছেন। তিনি প্রথম দিকে কিছুটা বাধাগ্রস্ত ছিলেন, পরের দিকে মোটামুটি নির্বিঘ্নে তিনি প্রচারণা করতে পেরেছেন। তার বাড়িতে পুলিশও গিয়েছিল, কাগজে দেখলাম, সেখানে পুলিশ তারপর চলে এসেছে কোনো কারণে। তো সেটাও একটা পরিষ্কার করা উচিত, কেন একজন প্রার্থীর বাড়িতে পুলিশ যাবে, সেটাও একটা নিশ্চিত করা উচিত। কিন্তু সার্বিকভাবে হবিগঞ্জ সবসময় একটা সম্প্রীতির জায়গা, পারস্পরিক সম্প্রীতি এবং শ্রদ্ধাবোধটাও আছে। আচ্ছা, কেবল হবিগঞ্জ নয়, সারা বাংলাদেশি সম্প্রীতির জায়গা থাকুক। একটা বিরতি থেকে ফিরে আবার আলোচনায় আসছি। দর্শক, রোড টু পার্লামেন্ট একটা বিরতি নিচ্ছে, একটু পরেই ফিরে আসছি, সাথে থাকুন। আমন্ত্রণ জানাচ্ছি রোড টু পার্লামেন্টে আরেকবার। আমার সঙ্গে রয়েছেন লেখক, শিক্ষাবিদ, অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তার কাছে যাচ্ছি আবারও জনাব মঞ্জুরুল ইসলাম। আমরা কথা বলছিলাম এই নির্বাচনের দিনের পরিবেশ বা ভোট কেন্দ্র পাহারা দেয়া না দেয় এই বিষয়গুলো নিয়ে। ঐক্যফ্রন্ট অর্থাৎ এই নির্বাচনের একটি প্রধান প্রতিপক্ষ তারা বা প্রতিদ্বন্দ্বী, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে গ্রেফতার আতঙ্কে পোলিং এজেন্ট তারা নিয়োগ দিতে পারছেন। এটি যদি তাদের এই অভিযোগের জায়গা, সেটিকে আসলে ভোটের দিন পরিবেশটাকে শেষ পর্যন্ত সুষ্ঠু রাখতে দেবে কি না, এই অভিযোগ তো আমি খুব অর্থ বুঝলাম না। আচ্ছা, কারণ এত বড় একটা দল বিএনপি, ঐক্যফ্রন্টের অধীনে তো আরও অনেক দল আছে, তারা মিলে ভোটের দিন, আমি ভোটের আগের দিনের কথা বলছি না, ভোটের দিন যেখানে কেন্দ্রে ম্যাজিস্ট্রেট থাকবেন, অনেক সেনাবাহিনীর উপস্থিতি থাকবে, সেখানে তারা পোলিং এজেন্ট দিতে পারবেন না। এই ধরনের কথা বলা তো নিজেদের দুর্বলতার প্রকাশ করছে। এমন তো নয় যে তারা নির্বাচনী প্রচারণা করতে পারেননি, অনেক জায়গায় তো তারা সংহতির সঙ্গেই কাজটা করেছেন। আমরা হামলা মামলার যেটা জানি সেটা 10 হামলার পাশাপাশি নির্বাচনী প্রচারণা খবর আমরা প্রচার করি। 20% জায়গায় ধরুন আমি হামলা অনেকটা আয়ত্তের বাইরেও চলে যেতে পারে সেরকম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো আমি দেখেছি তারা নির্বাচনের একটা পরিবেশ আছে। আমি তো প্রত্যেক আসন থেকে তো শুনছি না সেরকম ব্যাপার। তো এতগুলি কেন্দ্রে যদি তারা নির্বাচনের পোলিং এজেন্ট দিতে না পারেন, এটা কতখানি প্রকৃত, কতখানি তার একটা অভিযোগ তুলছেন, এটা তো দেখার বিষয়। আর নির্বাচনের দিন তো আপনারা পোলিং এজেন্ট এখানে উপস্থিত হবে, তো আপনি 3 জনের জায়গায় 10 জন রাখুন, 30 জন রাখুন। যে দলে এরকম একটা সক্রিয় মানুষ না থাকে যে আমি আমার দলের জন্য, আমার ঐক্যফ্রন্টের জন্য আমি আমার জীবন দিয়ে হলেও আমি পোলিং এজেন্ট হিসাবে কাজ করব, মানে অতখানি প্রতিশ্রুতির জায়গা বা কমিটমেন্ট যদি না থাকে একজন কর্মী, একটা দলে তো সেটি থাকতে হবে। আচ্ছা আচ্ছা, সেটি থাকতে হবে না? সেই জন্য আমি মনে করি যে এই অভিযোগের বিপরীতে তাদের নিজেদের দিকে তাকানো উচিত যে আমাদের দলকে এতই কম শক্তিশালী,
তাহলে ভোটারের কাছেই বা আপনি কি বার্তা পৌঁছাচ্ছেন? আচ্ছা, তাই তো ভোটারের স্বার্থ সংরক্ষণ তো আপনার বড় কাজ। ভোটাররা যাতে কেন্দ্রে যেতে পারে সেই দাবিটা আপনার সবচেয়ে বড় দাবি হওয়া উচিত। কারণ আপনি যদি বলেন কেন্দ্রে আমার পোলিং এজেন্ট থাকতে পারবে না, তারা হামলার ভয় করছে, মামলার ভয় করছে, তাহলে এই যে ভোট দিতে যাবেন তাদেরকে আপনি কিভাবে আশ্বস্ত করবেন? আপনার বরঞ্চ তৈরি থাকতে হবে, যদি হামলা হয় মামলাও হয় নির্বাচনের দিন সেটি হওয়ার সম্ভাবনাটা কম হতে পারে। যদি ধরুন আওয়ামী লীগ নির্বাচনে জিতে যায় তাহলে পরের দিন সেটি হতে পারে, কিন্তু আমরা তো জানি ভোটের পরের দিন অনেক সময় হিসাব একদম পাল্টে যায়। হয়তো দেখা গেল আওয়ামী লীগ বলবে যে কাউকে কোনো রকম হেনস্থা করা যাবে না, আমি ধরে নিলাম সেরকম যদি একটা পরিস্থিতি হয়। সেজন্য ভোটের দিন আপনি তৈরি থাকতে হবে আপনাকে। আপনি এত বড় একটা মোর্চা বানিয়েছেন, তো আপনাদের যদি এই সামান্যতম লোকবল না থাকে, এই একেবারে একনিষ্ঠ একেবারে নিবেদিত প্রাণ। এই যে মোর্চার কথা বললেন, এই সূত্রে আমার আরেকটি প্রস্তাবনা বা আরেকটি বিষয় আসলে তুলতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে, দেখুন, হঠাৎ করে মাস তিনেকের মধ্যে আমাদের রাজনীতিতে বেশ কিছু মোড় কিন্তু আমরা দেখলাম, এবং সেগুলোকে নাটকীয় মোড়ও বলা চলে। আমরা যখন এখন কথা বলছি ডিসেম্বরের 28 তারিখে, আমরা যদি ঠিক মাস তিনেক পেছনে তাকাই, এক ধরনের ঐক্য প্রচেষ্টা, তার মধ্যে ঐক্য ফ্রন্টের গঠন, তারপরে একুল ভাঙলো তো অকুল গড়লো, এমন করে নানা রকম সমীকরণ মিলিয়ে নির্বাচনে যাওয়া না যাওয়ার শঙ্কা, নির্বাচনে থাকা না থাকার শঙ্কা, এই সব কিছু পেরিয়ে আমরা আসলে নির্বাচনের দ্বার প্রান্তে। এই যে গতিপথ, এই যে আমাদের রাজনীতি এই পথে এগুলো, এটাকে কিভাবে দেখেন? এটা খুবই ইতিবাচক ছিল শুরুতে। আচ্ছা, যখন একটা সময় আমাদের সবার ধারণা ছিল নির্বাচন নাও হতে পারে, অথবা বিএনপি নির্বাচনে আসবে না, এরকমই তো শোনা যাচ্ছিল যে খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে আসবে না, অথবা সমান মাঠ না হলে তারা নির্বাচনে আসবে না, এই ধরনের কথাবার্তা বহু শুনেছি আমরা। কিন্তু যখন কামাল হোসেন দায়িত্বটা নিলেন সবাইকে ঐক্যবদ্ধ করে একটা আলোচনাতে নিয়ে যাওয়ার জন্য, সরকারও সাড়া দিল। সেটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, সবচেয়ে ইতিবাচক, যে সরকারও সাড়া দিল এবং একটা সংলাপ হলো। এখন সংলাপে সব কিছু পাওয়া যায়নি, এটা তো ঠিক। যা যা চেয়েছিল, হ্যাঁ, বেশিরভাগই পাওয়া যায়নি। কিন্তু একটা জিনিস, যে সংলাপের পর আমরা নির্বাচনের পথে এই ঐক্যফ্রন্টকে যেতে দেখলাম। আশাবাদের জায়গা কোনটা ছিল, যে কামাল হোসেন বলছেন যে বিএনপি আসবে কিন্তু জামাত ইসলামী আসবে না। গতকাল কামাল হোসেন বললেন যে জামায়াত থাকবে। তিনি এত দেরিতে যদি উপলব্ধি করেই থাকেন, তাহলে তাদের সঙ্গে এখনও তো আছেন। কালকেই তো দেখলাম তিনি ধানের শীষ হাতে নিয়ে ছবি তুলেছেন। এখন যখন তিনি বললেন যে আমাদের ছাতার নিচে সবাই আসছে, আমরা খুব খুশি হলাম যে এই একটা বিকল্প পাওয়া যাচ্ছে। এবং অনেক ভোটার তখন ভাবলেন যে ঠিক আছে, যদি আওয়ামী লীগ আমার পছন্দ নাই হয়ে থাকে, আমি তাদেরকে ভোট দিতে পারি, কারণ সেখানে যুদ্ধাপরাধীদের কোনো অংশগ্রহণ বা জামাত ইসলামের থাকবে না। এবং আমরা দেখলাম উদীয়মান সূর্যের প্রতীকের নিচে বিএনপিও চলে আসছে, রব আসছেন, কাদের সিদ্দিকী আসছেন। কিন্তু চট করে দেখা গেল পরিস্থিতি বদলে গেল, পরে বিএনপির ছাতার নিচে বাকিরা সব চলে আসে। এখন বিএনপি বড় দল বা তাদের প্রভাব বেশি, সেটি তো হওয়ার কথা। তারাই তো মুশকিল হয়ে গেছে, যখন আপনি এটা প্রতীকের হাতে নিয়ে নির্বাচন করেন, আপনি প্রতীকের সমস্ত কিছু মালিকানা গ্রহণ করতে হবে, এই দলের আদর্শ আপনাকে মানতে হবে। আপনি প্রতীক নিয়ে নির্বাচন করছেন, কিন্তু আমি খালেদা জিয়ার মুক্তি চাই না বলতে পারবেন না। এখন আমি এই বিষয়ে আরো দুটো আমি শেষ করে নিচ্ছি। যখন দেখা যাচ্ছে এই একই প্রতীকে জামাত ইসলামীও নির্বাচন করছে এবং ঐক্যফ্রন্টের শ্রদ্ধেয় নেতারা নির্বাচন করছেন, তখন মানুষের ভিতর একটা আশাভঙ্গের বেদনা জাগলো, যে আদর্শটুকু সামনে নিয়ে আসা হলো, সে আদর্শ আসলে বাস্তবায়ন হলো না। অর্থাৎ একেবারে থোর বড়ি খাড়া বড়ি থোর। আচ্ছা, মাত্র কয়েকজন ঐক্যফ্রন্টের নেতা গেলেন বিএনপির সঙ্গে সামিল হয়ে, জামাতের সঙ্গে মিলে তারা নির্বাচন করছেন। ফলে যে আশার জায়গাটা তৈরি হয়েছিল সেটি আর থাকলো না। এখন বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে নির্বাচনটা হচ্ছে, সেটাই মানুষ ধরে নিচ্ছে। আচ্ছা, এক ধরনের এই জায়গাটা এক ধরনের দোলাচলের ক্ষেত্র তৈরি করেছে ঐক্যফ্রন্ট। আমি আসলে এই কেন্দ্রিক, অর্থাৎ জামায়াতের অংশগ্রহণ, এইটি কতখানি ফ্যাক্টর আমাদের রাজনীতিতে এখন, বা এই নির্বাচনে ধর্ম কতখানি ফ্যাক্টর, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ কতখানি ফ্যাক্টর, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। তবে তার আগে একটু আমি অন্য রাজনীতিবিদ যারা রয়েছেন আমার সঙ্গে অতিথি হিসেবে, তাদের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। যেতে যে হবিগঞ্জের জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির রয়েছেন আমাদের সঙ্গে। জনাব আবু জাহির, আসলে এখন তো পোলিং এজেন্ট নিয়োগ সহ নানা রকম কিছু প্রস্তুতিমূলক কার্যক্রম রাজনৈতিক দলের তরফেও থাকে, সেইগুলো কতখানি এগিয়েছে? আপনাদের পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়ে গেছে কিনা? আপনাদের বিপক্ষ দল পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারছে না, এমন ধরনের অভিযোগ আছে। এই ধরনের সমস্যায় তো নিশ্চয়ই আপনাদের পড়তে হচ্ছে না? ধন্যবাদ আপনাকে।
আপনাদের আলোচনাটি দেখছিলাম এবং শুনছিলাম। আমি আপনার মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, বিশেষ করে উনি আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান মঞ্জুরুল ইসলাম সাহেবকে আমি ধন্যবাদ জানাই। উনি যথার্থই সঠিক আলোচনা করছিলেন। আমি যে কথাটি আপনি প্রশ্ন করেছেন সেই উত্তরটি দিতে চাই। আমাদের আওয়ামী লীগ মহাজোট আমাদের ফুলিং এজেন্টের প্রশিক্ষণ গতকালকেই আমরা সম্পন্ন, গত পরশু দিন আমরা সম্পন্ন করেছি। সকলকে এনে আমরা প্রশিক্ষণ দিয়ে আচরণবিধি মেনে এজেন্টের দায়িত্ব পালন করার জন্য আমরা দায়িত্ব দিয়েছি। অন্যদিকে বিএনপি বিভিন্ন জায়গায় তারা এজেন্ট খুঁজে পাচ্ছে না। মূলত তো বিএনপি বা ঐক্যফ্রন্ট এখানে নির্বাচন করতে ওনারা আসেন নাই, ওনারা এসেছেন ওনাদের দলের নিবন্ধনটি রক্ষার জন্য। এটাই বাস্তবতা। ডক্টর কামাল হোসেন সাহেব একজন স্বনামধন্য আইনজীবী, উনি কিন্তু আসলে ভোটের রাজনীতিতে ওনার কোনো অবস্থান নাই। আপনারা জানেন উনি যখন আওয়ামী লীগে ছিলেন তখনও কিন্তু উনি, যখন সারা বাংলাদেশের নৌকার জোয়ার ছিল তখনও কিন্তু উনি নৌকা নিয়েও নির্বাচিত হতে পারেন নাই। উনি মূলত আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্টে একজন প্রতিষ্ঠা আইনজীবী। বিএনপি এবং জামাত ওনাকে মনোনীত করেছে আইনজীবী হিসেবে এবং ওনাকে সামনে নিয়ে এসে নির্বাচনে এসেছে ওনাদের দলকে রক্ষার জন্য। আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই, ওনাদের এজেন্ট ওনারা কিভাবে দেবেন? ওনাদের তো এজেন্ট খুঁজে পাচ্ছেন না, হবিগঞ্জে নয় শুধু সারা বাংলাদেশে। আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে নৌকার পক্ষে জোয়ার উঠেছে। কেন উঠেছে? কিন্তু জনাব মোহাম্মদ আবু জাহির, এখনো তো বাংলাদেশের রাজনীতিতে বিএনপি অন্যতম বড় রাজনৈতিক দল, সুতরাং তাদের নেতাকর্মীর তো এখন অতখানি অভাব হওয়ার কথাও নয়। বড় ছোট যে কথাটি আপনি বলেছেন সেটি মাপার বিষয় হলো নির্বাচন। এই যে আগামী দিনে একটা যে নির্বাচন, সেই নির্বাচনেই প্রমাণিত হবে বিএনপি কোথায় আছে। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আমার নির্বাচন এলাকায় আমি আপনাকে বলছি, আমি যখন নির্বাচন করি 2008-এ, আমার জীবনে প্রথম একজন বিএনপির নেতা, 4 বারের নির্বাচিত এমপি, ওনার সাথে আমি যখন নির্বাচন করি, হবিগঞ্জ এলাকার মানুষ আমাকে কাস্টিং ভোটের শতকরা আপনার 70% ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিল আজকে 10 বছর আগে। সেই সময় কিন্তু আমি এলাকার জন্য কিছুই করিনি, একজন রাজনৈতিক কর্মী ছিলাম। আমি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, কিবরিয়া সাহেবের সাথে ক্ষতবিক্ষত শুধু না, বিএনপি জামাত বিভিন্ন মামলায় হয়রানি বা জেল জুলুম নির্যাতন কেটে রাজনীতি, বঙ্গবন্ধু হত্যার পরে এই হবিগঞ্জে দলটাকে আগলিয়ে এই জায়গায় নিয়ে এসেছি। আমি যে কথাটি বলছিলাম যে আজকে 10 বছর হবিগঞ্জে আমরা মেডিকেল কলেজ করেছি। শুধু হবিগঞ্জে না, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ঘরে ঘরে বিদ্যুৎ, আমরা বিনামূল্যে বই, মেট্রিক পর্যন্ত উপবৃত্তি। এই যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, আপনারা হয়তো এই টেলিভিশনে আমাদের অনেক গুণীজনকে নিয়ে টক শোতে আলোচনা করেন। আমি অনেক সময় বলে থাকি যে আমাদের বিএনপির নেতাকর্মীরা, এটা আমি পার্লামেন্টে একাধিকবার বলেছি, একটি আইন করা উচিত নেতা নেতৃত্বের জন্য, যে আমরা যদি জনগণের প্রতিনিধি হয়ে নির্বাচিত পার্লামেন্ট মেম্বার অথবা বিরোধী দল, সরকারি দল যেই হয় না কেন, আমরা যদি দাঁড়িয়ে জাতির সামনে আপনাদের এই টেলিভিশনের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করি, তাহলে কিন্তু খুব দুঃখজনক। কারণ 14 সালে বিএনপির নেতা এবং বেগম খালেদা জিয়া সহ অনেকে বলেছেন বাংলাদেশে 5% ভোটে নাকি সেন্টারে ভোটাররা যায় নাই। আসলে এই কথাটি সত্য না। আমি আমার এই 5 বছর আগে আমার আসনে আমি ইলেকশন করেছি, সেখানে জাতীয় পার্টির আতিকুর রহমান সাহেব লাঙ্গল নিয়ে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে কিন্তু কাস্টিং হয়েছে প্রায় আপনার 50%-এর মতো। আমি পেয়েছি 1,98,000 এবং জাতীয় পার্টি পেয়েছেন আপনার 20,000। আসলে বাংলাদেশের নির্বাচনেই প্রমাণিত হবে বিএনপি বড় দল না ছোট দল। একদিন এটা কিন্তু কাগজের ভাগ। আওয়ামী লীগ কিন্তু 1954 নির্বাচন থেকে অদ্যাবধি পর্যন্ত কোন নির্বাচনে, জনাব আবু জাহির, কিন্তু নির্বাচনে আসলে আসন সংখ্যা দিয়ে সবসময় আসলে দলের যে জনপ্রিয়তা সেটি বা দলের যে সামগ্রিক নেতাকর্মীর হার সেটি ভাবা মুশকিল হয়। কারণ আপনি জানবেন যে 2001 সালে যে নির্বাচনে আপনারা পরাজিত হয়েছিলেন, সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের পার্থক্য ছিল মাত্র 1% বা 1%, কিন্তু আপনারা আসন পেয়েছিলেন 62টি, বিএনপি পেয়েছিল 193টি। এবং 2008 সালে যেটি হয়েছিল, আপনাদের ছিল 49%, মোট ভোটের 49% আওয়ামী লীগের ঘরে গেছিল, আর বিএনপির থলিতে জমা পড়েছিল 33% ভোট, কিন্তু সেখানে আসনের পার্থক্য প্রায় 200। সুতরাং কেবল যে আসন সংখ্যা দিয়ে আসলে মাপা যায় যে জনকর্মী আছে না সেটি বলা মুশকিল। আরেকটি বিষয়, আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, এটির উত্তর ছোট করে যায়। সেটি হচ্ছে, যেহেতু আপনার দল ক্ষমতায় ছিল, তফসিল ঘোষণার আগে যখন আপনাদের হাতেই সবকিছু ছিল, আপনার দলের হাতে যখন সবকিছু ছিল, তখন তো আসলে
এক ধরনের প্রচার প্রচারণা আপনারা চালিয়েছেন বা এক ধরনের আপনাদের যে উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো প্রচারণার মধ্য দিয়ে আপনারা বেশ খানিকটা এগিয়েছিলেন, তারপরে মধ্যবর্তী যে সময়টা তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দের পর প্রচারণার সময় তখনও প্রচারণা চালিয়েছেন। এবং এছাড়াও বিএনপির পক্ষ থেকে কিছু অভিযোগ আছে, যেমন বেশ কিছু আসনে আদালতের মাধ্যমে প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার কারণে 16-17টি আসন আওয়ামী লীগকে উপহার দেওয়া হচ্ছে, এই ধরনের কথা বলা হয়েছে। আবার এখন পোলিং এজেন্ট পাওয়া যাচ্ছে না ঐক্যফ্রন্টের, বা তারা বলছেন তারা পাচ্ছেন না। এই সবগুলো বিষয় এক সুতো যদি গাঁথতে যাই তাহলে তো বলতে হবে যে এই সবগুলো বিষয় আসলে আওয়ামী লীগকে এগিয়ে রেখেছে বিএনপির। যে আপনারা আগের থেকেই এগিয়ে থাকলেন, সেটি কেবল সরকারি দল বা ক্ষমতায় থাকার কারণেই? জনাব আবু জাহির, আমি আপনার অনেক কথা অনেক প্রশ্ন, আমি একটা একটা করে আমাকে একটু সময় দিতে হবে। 2001-এ সারা বাংলাদেশে রাজনীতিতে যে কথাটি আপনি পরিসংখ্যান দিয়ে বললেন, সেই সময় আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, হবিগঞ্জের 4টি আসন কিন্তু আমরা সেই সময়ও নৌকাকে উপহার দিয়েছিলাম। হবিগঞ্জের 4টি আসন বিপুল ভোটে আমরা নির্বাচিত হয়েছিলাম। 2004-এ এই যে আমরা ভোটের সংখ্যা বা সিটের সংখ্যা কি কারণে, আপনাদের স্মরণ আছে বাংলাদেশের ইতিহাসে এর আগে কোন সরকার প্রধান আপনার এই আমেরিকার প্রেসিডেন্টকে বাংলাদেশে আমন্ত্রণ করে নিয়ে আসেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে কিন্তু আপনার বিল ক্লিন্টনকে নিয়ে এসেছিলেন আমন্ত্রণ করে বাংলাদেশে, এবং বিল ক্লিন্টন কিন্তু আপনার এই গ্যাসের প্রতি নজর দিয়েছিল। উনি প্রস্তাব দিয়েছিল আপনার আমার দেশের গ্যাস পার্শ্ববর্তী। আবু জাহির, এই বিষয়গুলো আসলে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের নেতারা বা শীর্ষ নেতৃত্ব বিভিন্ন সময় বলে থাকেন। আমি জানতে চাইছি যে আপনারা কি মনে করেন যে ক্ষমতায় ছিলেন বা আছেন বলে বা এই ধরনের কিছু সুবিধা পেয়েছেন বলে আপনারা এগিয়ে আছেন বা রয়েছেন, এটা আপনারা মনে করেন কিনা? না 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 না, এই কথাটি সত্য না, এই কথাটি সত্য না। কারণ আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে, আমরা কিন্তু মানুষের কাজ করেছি। আপনি একবার চিন্তা করে দেখেন, আমি বিদ্যুৎ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আপনিও জানেন, জাতি জানে, মাননীয় প্রধানমন্ত্রী 2001-এ রেখে এসেছিলেন 4300 মেগাওয়াট উৎপাদন করে। এরপরে কিন্তু আবার 7 বছর পরে বিএনপি 5 বছর, তত্ত্বাবধায়ক সরকার 2 বছর, 7 বছর পরে যখন আবার আমরা 2008-এ ক্ষমতায় আসলাম, তখন কিন্তু আমরা বৃদ্ধি পাবো দূরের কথা, আমরা এসে পেলাম 3300 মেগাওয়াট। আপনার স্মরণ আছে ঢাকা শহরে প্রত্যেকটি দোকানে একটি জেনারেটর থাকতো, লোডশেডিং এর জ্বালায় মানুষ অতিষ্ঠ ছিল। সেদিন বিদ্যুতের এই করুণ অবস্থা। আজকে 10 বছরে 3300 থেকে আমরা কিন্তু উন্নীত করতে সক্ষম হয়েছি 20,000 মেগাওয়াট। আপনি আমার হবিগঞ্জ না, সারা বাংলাদেশে প্রত্যেকটি মসজিদে। বুঝতে পারছি জনাব আবু জাহির, এই সবের উপর ভর করে আপনারা আশা করছেন যে এই নির্বাচন, আগামী নির্বাচনে রায় আপনাদের পক্ষে যাবে, এবং আপনার যে উত্তর সেটা আমি ধরে নেওয়ার চেষ্টা করছি যে আসলে আপনাদের কর্মকাণ্ডই আসলে আপনাদের প্রচারণার অংশ হয়ে উঠেছিল, এই ধরনের কিছু একটা বলতে যাচ্ছেন আপনি। আপনাকে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। ময়মনসিংহ থেকে একটু ঘুরে আসতে চাই, জনাব শেখ আমজাদ আলী রয়েছেন, অধ্যাপক শেখ আমজাদ আলী, ময়মনসিংহ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। জনাব আমজাদ আলী, আপনি হয়তো আবু জাহিরের কথা শুনেছেন। এখন তার যেই বক্তব্য যে আপনাদের সমর্থন কমে গেছে, সমর্থক নেতাকর্মী সবই আসলে দিনে দিনে ক্রমহ্রাসমান বলে আপনারা পাচ্ছেন না আপনাদের যেই পোলিং এজেন্ট, এটি একটি তিনি বলছেন। আর একই সঙ্গে আমি তার কাছে যে প্রশ্ন করেছিলাম সেটির আরেকটি অংশ আপনার কাছে করতেন, সেটি হচ্ছে এই যে আপনারা বলছেন আওয়ামী লীগ এগিয়ে থাকছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলে তারা এগিয়ে রয়েছে, এবং এখন বলছেন পোলিং এজেন্ট পাচ্ছেন না, মাঝে প্রচারণা ঠিকমতো চালাতে পারেননি। এত কিছুর পরেও আপনারা যে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এই এত সব অভিযোগ নিয়ে থাকছেন, কিসের ভিত্তিতে, কিসের ভরসায় আপনারা ভাবছেন যে সাধারণ মানুষ আপনাদের পক্ষে থাকবে, যারা আপনারা এত রকমে নিজেদেরকে পিছিয়ে থাকা বা ব্যাকফুটে ভাবছেন? অধ্যাপক শেখ আমজাদ আলী সম্ভবত আমার প্রশ্ন শুনতে পাননি, এই প্রশ্ন তার কাছে পরে করে উত্তরটা জানার চেষ্টা করবো। আমি একটু জনাব সৈয়দ মঞ্জুরুল ইসলামের কাছে যাই আবারও। আমরা এর আগে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আমি পরে ঘুরে এলাম যেহেতু বাইরে থেকে, জামায়াত ফ্যাক্টর নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। দেখুন, 2008-এর বাস্তবতা বলি, 2014 সালের নির্বাচনের আগে বাস্তবতা বলি, এবং 2018 সালের নির্বাচনের আগে বাস্তবতা, আগের নির্বাচন পূর্ব সময়ের বাস্তবতা এবং এখনকার বাস্তবতার নিরিখে জামায়াত, ধর্ম, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি, কোনটি কতখানি ফ্যাক্টর? আগে যেরকম এগুলি বড় একটা ফ্যাক্টর হিসেবে দেখা দিত, ভারত বিরোধিতার বিষয়টা আমাদের উল্লেখ করতে হয়। এবার আমি দেখলাম এই বিষয়গুলি খুব কেন্দ্রে আসেনি। আচ্ছা, তার কারণটা হচ্ছে আওয়ামী লীগও এখন অনেক ধর্মীয় দলের সমর্থন পাচ্ছে। বিশেষ করে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের প্রধানমন্ত্রীকে একটা অভ্যর্থনা জানালো, উপাধি দেওয়া হয়েছে কওমি জননী, এবং কওমি জননী উপাধি দেওয়া হলো হেফাজত ইসলামের পক্ষ থেকে।
যদিও এই দলটিকে সন্তুষ্ট করার জন্য আমাদের পাঠ্য বইতে কিছু কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে, যেটি আমাদের মোটেও কোনো সমর্থন নেই। আমি আশা করব নির্বাচিত হলে বিষয়গুলি আবার পুনরায় চিন্তাভাবনা করা হবে, যার ফলে এখন দুই দলের পক্ষেই ধর্মীয় একটা সহানুভূতি জায়গা তৈরি হয়ে গেছে। ফলে জামাত ইসলামী একা আর সেই মাঠে খেলছে না, ছোট ছোট অনেক দল, তাদেরও শক্তি আছে। আর মানুষ দেখছে যে ধর্মটা আসলেই আমাদের তো মানুষের ধর্ম কী জন্য হয়? মানুষের মঙ্গলের জন্য। সেটি ওই পর্যায়ে রাখলে সবচেয়ে ভালো। সেটি রাজনীতিতে নিয়ে এলে ধর্মটার অপব্যবহার হয়। এই বিষয়টা মানুষ এখন বুঝতে পারছে, কারণ মানুষের শিক্ষা বাড়ছে, মানুষের সচেতনতা বাড়ছে, মানুষ এখন বিদেশে যায়, বিদেশ তো আমাদের টেলিভিশনে প্রতিনিয়ত আমাদের কাছেই হাজির হচ্ছে। আমরা তার প্রতিবেশী দেশ ভারতের উদাহরণ নিয়ে আমরা চলবো না, যেখানে ধর্মটা এখনও বড় একটা ফ্যাক্টর এবং অনেক সময় এই সহিংসতার জন্ম দিচ্ছে, যেটা পাকিস্তানে হচ্ছে। তো আমাদের একটা অহংকার আছে যে আমরা ৭১-এর মাধ্যমে, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে একটা জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছি। জাতিটি বহু পুরনো, কিন্তু আত্মপ্রকাশটা নতুন। এই অহংকারের জায়গাটা একসময় তো আমরা ভুলে গিয়েছিলাম এবং সেখানে নানান ধরনের অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু এই গত কয়েক বছরে তরুণরা বিশেষ করে এটা আবার আবিষ্কার করেছেন, ৭১-কে আবিষ্কার করেছেন। আর যতই মানুষ ৭১-কে আবিষ্কার করবে, তখন আর ধর্মটা বড় ফ্যাক্টর হবে না, কারণ ধর্ম তো প্রত্যেকেরই। এবং ধর্মীয় অধিকার যদি কোনো ধর্ম এই যে ফ্যাক্টর হিসেবে এই নির্বাচনী সমর্থন পাওয়া না পাওয়ার কেন্দ্রে আসলে এখন আর মনে হয় না। আগেও আপনি দেখবেন যে জামাত ইসলামের ভোটের ব্যাংক, যদি আমরা ব্যাংক কথাটাই ব্যবহার করি, ৬ থেকে ৮%, এর বেশি না। সবগুলি ধর্মীয় দলও যদি আমরা ধরি, তাহলে 10%-ও বেশি না। কোথায় 90% আর কোথায় 10%। ফলে এটাও খুব বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে না। যেটা হচ্ছে, এটা প্রতীকী বিষয় হয়ে দাঁড়ায় যে বিএনপি যখন জামাতের 22 জনকে তাদের দলে নির্বাচন করতে দিল, এটাও এক ধরনের, আমি মনে করি যে একটু কারচুপির মতো হলো যে জামাত ইসলামের মানুষজন আপনার এখানে সদস্য না হয়ে কিভাবে আসে? এটা জোটের অংশ তো না। তাদেরই প্রতীক নিয়ে, যেমন গণফোরাম আসছে তাদের প্রতীক নিয়ে, তারপর আপনাদের কারণেই, কোনো একটা প্রায়োগিক কারণে তারা প্রতীক বদল করে ধানের শীষ নিয়েছে, কিন্তু তাদের তো একটা আলাদা অস্তিত্ব আছে। জামাত ইসলাম যদি একটা দল থাকতো, তার যদি নিবন্ধনের কোনো সমস্যা না থাকতো, যদি তারা তখন আসতে বলবে আমরা জোটে আছি, আমরা ধানের শীষ নিচ্ছি, তাহলে একটা কথা ছিল। এই পর্যন্ত জামাত ইসলাম কিন্তু সবসময় দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করেছে, এই প্রথম তারা ধানের শীষ নিয়ে করেছে। এটা আমি মনে করি যে মানুষের কাছে একেবারে, যাদের বিএনপির, যাকে ডাইহার্ড সাপোর্টার বলি আমরা, তাদের বাইরে অনেকের কাছে একটু অস্বস্তির উদ্রেক করেছে। এবং এটি খুব একটা ইতিবাচক ফল হয়তো যারা এই রাজনীতিটা করছেন তাদের জন্যই বয়ে আনবে না মনে করছেন। ফলে আমি মনে করি, আমি কথা বলতে চাই, শেষ করে নিচ্ছি, ধর্মটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আর দেখা দিচ্ছে না। সেরকম ৭১-এর যে আমাদের একটা মহিমা ছিল, এটি এতই স্বতঃসিদ্ধ, এটা নিয়ে আলাদা করে কিছু বলার কিছু নেই। ফলে আওয়ামী লীগও সেটার উপর, এখানেও আবার এক ধরনের পারস্পরিক দোষারোপের জায়গা আছে। এই বিষয়ে আমি কথা বলতে চাই, একটা বিরতি থেকে ফিরে আরেকটু বিশদে বলবো আমরা। দর্শক, আরেকটা বিরতির সময় হলো একটু পার্লামেন্ট, একটু পরে ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও স্বাগত যমুনা টেলিভিশন আয়োজন ডোর টু পার্লামেন্টে। আমার সঙ্গে রয়েছেন অতিথি হিসেবে ময়মনসিংহ মহানগর বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী। তার কাছে যাচ্ছি এখন। জনাব শেখ আমজাদ আলী, আশা করছি আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে খুবই সংক্ষেপে জানতে চাই যে 30 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা কোন ভরসায় বা কিসের উপর ভিত্তি করে জনসমর্থন আশা করছেন? কারণ আপনারা আগে থেকে বলেছিলেন নানাভাবে আপনারা পিছিয়ে পড়ছেন বা আপনাদেরকে পিছিয়ে দেয়া হচ্ছে। জনাব শেখ আমজাদ আলী, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, জানতে চাইছিলাম যে 30 তারিখ অর্থাৎ পরশু যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা জনসমর্থন আশা করছেন কিসের ভিত্তিতে? আপনারা বলছেন নানা কারণে আপনারা পিছিয়ে আছেন বা আপনাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে, সেটা প্রচারণায় যেমন, সেটা নানা কারণে প্রার্থীর দিক থেকে, এখন পোলিং এজেন্টের দিক থেকে আপনারা বলছেন। খুবই সংক্ষেপে কয়েক লাইনে বলবেন কেন আপনারা আশা করছেন যে 30 তারিখ দিনটি আপনাদের হবে? তার এগেইনস্টে আমাদের দলীয় প্রার্থী
আমরা জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহৎ দলগুলোর একটি দল। তারপর আমরা এখন ঐক্যফ্রন্টে কাজ করছি একসঙ্গে। আমরা মানুষের কাছে অতীতে বারবার গিয়েছি, বারবার আমরা ক্ষমতায় ছিলাম। আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী ছিলেন 3 বার। আমরা স্থানীয় সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করেছি। সেই সময়ে সেই কাজগুলোকে জনগণ এখনো মনে রেখেছে। তাই আমরা আশা করছি, আমরা প্রচারণায় পিছিয়ে আসছি এটা ঠিক বলা যাবে না। আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি, বাধা বিপত্তি অতিক্রম করে আমরা কাজ করে যাচ্ছি। এরপরে মানুষের কাছে আমাদের প্রার্থীর গ্রহণযোগ্যতা এবং আমাদের দলের গ্রহণযোগ্যতাকে আমরা হাতিয়ার হিসাবে ধরে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মানুষের কাছে আপনার দলের গ্রহণযোগ্যতা আপনাদের হাতিয়ার, এবং এটি আপনাদেরকে 30 তারিখে বিজয় এনে দেবে এমনটি আপনি মনে করছেন। আপনাকে ধন্যবাদ জানাতে চাই জনাব শেখ আমজাদ আলী, আমাদেরকে সময় দেওয়ার জন্য। রোড টু পার্লামেন্টে যেতে চাই জনাব মোহাম্মদ আবু জাহিরের কাছে। জনাব আবু জাহির, আপনি কেন আপনারা জিতবেন বা কেন আপনাদের পক্ষে রায় যাবে সেটি ইতিমধ্যেই বলেছেন। আমি আপনার কাছে জানতে চাই 30 তারিখে, অর্থাৎ 30 তারিখে ভোটের দিন নিয়ে এক ধরনের আলোচনা যেমন রয়েছে, শঙ্কাও কিন্তু রয়েছে। এবং আমরা দেখেছি আমাদের বিভিন্ন বিদেশি বন্ধুরা, যেমন ব্রিটিশ হাই কমিশনার বলি বা যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি, বা নানাভাবে কিন্তু আমাদের এই সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। এটি যাতে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকে সেটি নিশ্চিত করার জন্য আপনি বা আপনার দলের অঙ্গীকার কি হবে, অন্তত আপনার নির্বাচনী এলাকায়? ধন্যবাদ আপনাকে। বিশেষ করে বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই, যেভাবে ওনারা আমাদের দেশে এসে এই ধরনের কথা বলেন, ওনারা কি ভুলে গেছেন বাংলাদেশ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের সাধারণ নির্বাচনে অনেক সহিংসতা হয়। সেই তুলনায় বাংলাদেশের সহিংসতা কিন্তু বেশি কিছু না। এটা কিন্তু একদিনে বাংলাদেশে একটা নির্বাচন হয়, এটা একটা বড় উৎসব, একটা বড় কর্মযোগ্য। এখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যেমন আমার নির্বাচন এলাকায় ভোটের একটা আমেজ সৃষ্টি হয়েছে, পরিবেশ উৎসব মুখর। উৎসবের মধ্যে আবার উত্তেজনা আছে, উত্তেজনার মধ্য থেকে কিন্তু উৎকণ্ঠাও আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু হবিগঞ্জে বরাবরই আমরা শান্ত ছিলাম, শান্ত আছি। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন উনি বিএনপির জেলার সেক্রেটারি, উনি কিন্তু কিবরিয়া হত্যার জামিনপ্রাপ্ত আসামি। আমি বলছিলাম 2004-এ উনি হবিগঞ্জে আমাদের প্রার্থীর বাস্ক ছিনতাই করে, শহীদ চৌধুরী সাহেবের বুটের বাস্ক ছিনতাই করে সর্বপ্রথম উনি মেয়র হয়েছিলেন। শুধু তাই না, উনি কিন্তু ওনার দলের পদও কিন্তু উনি চিন্তাই করেছেন। প্রতিপক্ষের আচরণ বা ভূমিকা কি হয় সেটি নিয়ে আপনার সংশয় আছে, আপনার কথা থেকে এটি বোঝা যাচ্ছে। কিন্তু আপনারা আসলে শান্তিপূর্ণ মানুষ, হবিগঞ্জের মানুষ, এবং আপনি চেষ্টা করবেন সেই শান্তি বজায় রাখতে। এই ধরনের কথোপকথন আপনার সঙ্গে আমার যে কথোপকথন হলো, এই ধরনের বক্তব্য আমি পেলাম আপনার কাছ থেকে। জনাব আবু জাহির, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দুজন রাজনীতিবিদ বলছিলেন। জনাব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আমরা কথা বলছিলাম আমাদের রাজনীতি। আগে একটু বলি যে শেখ আমজাদ আলী সাহেবের কথাটা শুনতে পেলে ভালো লাগতো। উনি বেশ চমৎকার গুছিয়ে কথা বলছেন মতো অধ্যাপক হওয়ার জন্য। তিনি তার বিপরীত কাউকে তিনি কোনো রকমের অভিযোগ করছেন না, আক্রমণ করছেন না, যেটা ভালো লাগলো। তিনি ইতিবাচক দৃষ্টিতে নির্বাচনী প্রচারণাকে দেখেছেন, বলছেন বাধা বিপত্তি পেরিয়ে তারা এগিয়ে গেছেন। এটা কিন্তু সবসময় হয়, পৃথিবীর সব দেশে বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে হয়। এবং আমি নিশ্চিত যে তিনি হয়তো তার এলাকাতে অন্তত যাতে পোলিং এজেন্ট থাকে সেই ব্যবস্থাটা তিনি করবেন। এই ধরনের সংলাপ আমরা যত বেশি শুনবো, আমাদের রাজনীতি তত বেশি আমি মনে করি একটা জায়গায় যাবে যেখানে সহনশীলতার মাত্রা তার একটু বাড়বে রাজনীতিবিদদের কাছে। না, সহনশীলতার মাত্রাটা বাড়বে, এবং যত সহনশীলতা বাড়বে তত সহিংসতা কমতে থাকবে। সেটি আসলে গণতন্ত্রের সৌন্দর্য হয়ে উঠবে। হবিগঞ্জ সম্পর্কে বলতে পারি, সেখানে সবসময় একটা সম্প্রীতির পরিবেশ বজায়। আপনার এলাকা, আমার এলাকায় সেখানে খুব উগ্র সন্ত্রাস বা এই ধরনের কিছুই আমাদের নেই। মোটা দাগে তো বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ শান্তিপ্রিয়, এবং যেখানে অনেক সম্প্রদায় বাস করে, শান্তিপ্রিয় মানুষ বলি তো আসলে যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তাদের মধ্যে শঙ্কার জন্য আমরা অনেক সমাধান, অনেক কিছু করে ফেলেছি আমরা নিজেরা। আচ্ছা জনাব মঞ্জুরুল ইসলাম, আমরা ফ্যাক্টরগুলো নিয়ে বলছিলাম, যে ভোটের ফ্যাক্টর বা নির্বাচনের ফ্যাক্টরগুলো কি এক ধরনের, তাতে কি কোনো ধরনের নতুন মেরুকরণ ঘটেছে কিনা সেটি নিয়ে বলছিলাম। ধর্ম বা মুক্তিযুদ্ধ ফ্যাক্টর হিসেবে কোন অবস্থায় রয়েছে সেটি বলছিলাম। আরেকটি হচ্ছে আমাদের রাজনৈতিক যে সামগ্রিক চেহারা, সেই জায়গায় কি কোনো ধরনের পরিবর্তন আপনার চোখে পড়ে কিনা? এতগুলো দল, এতগুলো মত, কিন্তু শেষ পর্যন্ত মূল লড়াই কিন্তু আপনার ধানের শীষ এবং নৌকার। আর এর বাইরেও আপনি হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সখ্যতার কথা বলছিলেন, ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে দুই পক্ষেরই সখ্যতা, আবার মুক্তিযুদ্ধ বা প্রগতিশীলদের সঙ্গে আবার দুই পক্ষের এক ধরনের সখ্যতা রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সেই সখ্যতা খানিকটা শিথিল হয়েছে বলে মনে হয়। এবারের মনোনয়নে আসন বন্টনের বা আসন ভাগাভাগির থেকে দেখলে
আর বিএনপিতে তো এর আগে আওয়ামী লীগ করতেন এমন মানুষজন এখন যুক্ত হয়েছেন। এই রাজনীতির ভর কেন্দ্র কি আমাদের পাল্টেছে কিনা? একেবারে পাল্টে যাবে তা বলা যাবে না, কারণ ৭১ এখন একটা নিয়ামক। ৭১-এর আদর্শকে যারা ধারণ করেন তাদের হাতে এই দেশের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। এখন যদি বিএনপিতে সেই আদর্শটা প্রচারিত হয়, তারাও যদি সেই ৭১-কে নিজের বলে দাবি করতে থাকেন, এতদিন তাদের যে নীতি নিয়ম ছিল, যেটা বঙ্গবন্ধুকে অস্বীকার করা, ৭১-কে এক ধরনের অস্বীকার করা, বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করা এবং এই জামাত ইসলামের নেতাদেরকে, কিন্তু এবারও তো আসলে জামাতের সঙ্গে তাদের আছে, কিন্তু তারা যদি, আমার মনে হয় না আর মন্ত্রী পর্যায়ে কাউকে তারা বসাতে পারবে, সেটাও একটা পরিবর্তন। ফলে পরিবর্তনটা আসছে সেটা দেখতে পাচ্ছি। তার একটা বড় কারণ হচ্ছে, আপনাকে আমি তার আগে বলি, যদি একটা হরতাল হয়, ধরুন আওয়ামী লীগও একটা হরতাল আহ্বান করলো, দেখবেন হরতাল হবে না। আচ্ছা, কারণ বড় বদলটা হচ্ছে ওই জায়গায় যে একসময় রাজনীতির মানুষ বা হোমো পলিটিকাস এখন হয়ে গেছে অর্থনীতির মানুষ বা হোমো ইকোনমিকাস। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম সবার মনে ছিল রাজনীতি, আমরা রাজনীতি করে বিশ্বটাকে বদলে দিব। মার্ক্সবাদ নিয়েছি, দক্ষিণ ডানপন্থার যারা ছিলেন তারা বাদ দিয়ে বাকি সবাই একটা বিশ্বাস ছিল। এখন দেখুন আপনি এই যে কোনো জায়গায় রাজনীতি খুব বড় ফ্যাক্টর না, এক ধরনের তাচ্ছিল্যবোধ, না রাজনীতি করি লাভ কি। কোনো বাবা তার ছেলেকে বলবে না তুমি ইতিবাচক জনাব মঞ্জুরুল ইসলাম, তার ইতিবাচক একদিকেই বলবো আমি, আবার একদিকে খুবই নেতিবাচক। একদিকে ইতিবাচক যে মানুষ অর্থনীতির দিকে ঝুঁকছে, যার জন্য আমাদের ক্রমাগত উন্নতি হচ্ছে, এই কারণে এখন হরতাল হচ্ছে না। মানুষ তো এখন হোমো ইকোনমিকাস, অর্থাৎ মানুষ অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে। ফলে আপনার আমাদের জাতীয় সংসদে ৭০% এখন ব্যবসায়ী নির্বাচিত হচ্ছেন। আগে ছিল তৃণমূল থেকে আসতেন ৭০%, এখন তৃণমূল বাদ পড়ে যাচ্ছেন, তৃণমূলের লোকজনও চলছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে ব্যবসায়ীদের হাতেই আমাদের রাজনীতি চলে যাবে। আমি এই কথা সূত্রে কয়েকদিন আগে আমাদের যিনি রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ একটি কথা বলেছেন। তিনি তার যেই একেবারেই তার আঞ্চলিক ভাষা বা তার আঞ্চলিক যেই টেক্সট বলেছেন যে রাজনীতি গরিবের ভাউস, অর্থাৎ এই কথাটি রাজনৈতিক তাৎপর্য কি আপনি জানেন? কারণ তিনি তো একেবারেই তৃণমূলের মানুষ, তিনি হাওড় অঞ্চলের মানুষ, মানুষের জীবনের সঙ্গে তার ওতপ্রোতভাবে একটা সংযোগ আছে। তিনি যখন বলেন তার অনেক দিনের অভিজ্ঞতা দেখেই তো তিনি দেখতে পাচ্ছেন যখন ব্যবসায়ীরা এসে গেছেন। আগে তো রাজনীতিতে টাকার খেলায় কথাটাই শুনতে পারতাম না আমরা। আগে ছিল যে কোনো ধার নিয়ে চেয়ে চিনতে একজন নির্বাচন করছে, কিন্তু সবাই উৎকৃষ্ট মানুষের খোঁজে থাকতে, যার জন্য যারা আইনবিদ ছিলেন, যারা মানুষের জন্য সময় দিতেন, পাকিস্তানিদের নির্যাতন সহ্য করে কাজ করেছেন, ওদের উপর মানুষের ভরসা ছিল। যাই হোক, পরিস্থিতি এখন অনেকটাই পাল্টে গেছে, কিন্তু আমি ইতিবাচক পরিবর্তনটা এখানেই দেখছি। মানুষ সাড়া দিচ্ছে, যা কিছু ইতিবাচক মানুষ সাড়া দিচ্ছে। গণজাগরণ মঞ্চে সাড়া দিয়েছিল, তরুণরা রাষ্ট্রের মেরামতের দায়িত্ব নিয়েছিল, স্কুলের বাচ্চারা, মানুষ অকাতরে তাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং তাদের পেছনে সমর্থন দিয়েছে। তার মানেটা কি? এই শিশুরা কারা? এরা আগামী নাগরিক। এরা যদি মনে করে রাষ্ট্রের মেরামত প্রয়োজন, তারা তো রাষ্ট্রের মেরামত অত্যন্ত প্রয়োজন। এবং সেটি যদি এই ক্ষেত্রে যেই একটা সাংগঠনিক বা সামষ্টিক শক্তি দরকার বা একতা দরকার এবং সেটির ধারাবাহিকতা দরকার, কেবল একটি আন্দোলনে তো সেই ধারাবাহিকতা। আন্দোলনটা এই জন্য বলছি একটা প্রতীকী অর্থে, অর্থাৎ যখনই দেখা যাবে তরুণরা সংঘবদ্ধ হয়ে কিছু একটা করতে চাচ্ছেন, তখন রাষ্ট্রকেও শুনতে হবে, রাজনীতিবিদদেরও শুনতে হবে। এটি কিন্তু আমার প্রত্যাশা ভবিষ্যতের জন্য। একটা জিনিস খেয়াল করবেন, দুই দলেই তরুণ অনেককে নির্বাচনে প্রার্থী করা হয়েছে। শুধু যে তারা বিভিন্ন রাজনীতিবিদের সন্তান বা তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু না, সেই পরিচয়ের বাইরেও তারা নিজেদের একটা পরিচয় নিয়ে দাঁড়ানোর চেষ্টা। এই দাঁড়ানোটা আমার কাছে খুব ইতিবাচক মনে হয়েছে। তরুণ বলতে রাজনীতিতে কিন্তু 60 বছরেও তরুণ থাকে, সেখানে যখন 40 বছরের একজন এসে দাঁড়িয়েছে বা 30 বছরের একজন, আমার মনে হয় যেন একটা কোথায় যেন একটা বিবর্তন হচ্ছে। তবে বিবর্তনটা আরও অর্থপূর্ণ হবে যদি সকল মানুষ নির্বাচনের দিন তাদের কণ্ঠটা শোনাতে পারেন। আচ্ছা, এবং মানুষ যদি কতগুলি দাবি তুলে ধরেন যেগুলি প্রত্যেকটা দলের ইশতেহারে ঘোষিত হয়েছে, এবং ইশতেহারগুলিও কিন্তু ইতিবাচক হয়েছে। যেমন বিএনপির ইশতেহারে বলছে তারা প্রতিহিংসা রাজনীতি করবে, এটি তারা বলতে বাধ্য হয়েছে, কারণ তারা জানে 2014 সাল আর কোনোদিন আমাদের জন্য এসে বিভৎসতা নিয়ে আসে না, হাজির না হয়ে। তারা বলছে দুর্নীতির বিরুদ্ধে তারা থাকবে, আওয়ামী লীগ বলছে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখানো হবে, বিএনপি বলছে বাজেটে শিক্ষার ক্ষেত্রে 5% বরাদ্দ হবে। কোত্থেকে দেবে সেটা আমি বলছি না, কিন্তু এই যে তাদের একটা স্বীকৃতি, এতদিন তো সেটা করেনি তারা। তার মানে শিক্ষায় বিনিয়োগের প্রয়োজন সেটা বুঝেছে। প্রধানমন্ত্রী বারে বারে বলছেন শিক্ষার বিনিয়োগ সবচেয়ে বড় বিনিয়োগ, কিন্তু আওয়ামী লীগ শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে তাদের ইশতেহারে যে আমরাও বিনিয়োগ বাড়াবো। এতদিন কিন্তু 2% ধারে কাছে আমরা আছি আমাদের জিডিপিতে।
ফলে আমি দেখতে পাচ্ছি শিক্ষায় বিনিয়োগ বাড়বে, স্বাস্থ্যে বিনিয়োগ বাড়বে, যোগাযোগে বিনিয়োগটা বাড়ছে এবং তথ্য প্রযুক্তি খাতে আমাদের যে উন্নতি হচ্ছে, যেই ক্ষেত্র মানব সম্পদ উন্নয়নে আসলে ভূমিকা রাখবে সেই জায়গাগুলোতে যখন এই দলগুলি তাদের মেধা এতে সামগ্রিক রাজনৈতিক চেহারা চরিত্রে এক ধরনের পরিবর্তন আসবে এবং তাতে ওই যে বললাম অর্থনীতির মানুষ আবার কিভাবে যেন সামাজিক মানুষের সেদিক থেকে যদি আমাদের এই 30 ডিসেম্বর অর্থাৎ সেদিনই আমাদের পরের যেই সূর্যোদয় সেই দিনটি যদি ভূমিকা রাখতে পারে সেটি নিশ্চয়ই অবশ্যই সুখকর হবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব সৈয়দ মঞ্জুরুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য রোড টু পার্লামেন্টে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং আলোচনার জন্য। দর্শক, রোড টু পার্লামেন্ট আজ এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।